আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমাকে হয়তো চিনতে পেরেছেন। আমি মোহাম্মদ আলামিন নিপু, রাইটার ক্লাউড আইটি সলিউশন বুকের। তো ভাবলাম অনেক প্রশ্ন, অনেক অজানা প্রশ্নে আসলে রিকোয়েস্ট পাই যে ভাইয়া এই প্রশ্নটা কি, এই প্রশ্নটা কি। তো সব প্রশ্ন আসলে অ্যান্সার দেওয়া সম্ভব হয় না, সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়। তো তাই ভাবলাম আজকে লাইভে এসে অ্যান্সারগুলো দেই আর কি। তো সবারই মোটামুটি সুবিধা হবে আর কি। তো আজকে আলোচনা করব আমাদের গভর্নমেন্ট আইটি জবগুলো আসলে কী ধরনের জব হয়, তারপর কোথায় কোথায় আমরা পরীক্ষা দিতে পারবো এই জবগুলো। তো এই সব ব্যাপারগুলো নিয়ে আসলে আমরা আলোচনা করব। পরীক্ষা কী কী আসে, কোন কোন টপিক থেকে পরীক্ষা এসে থাকে। অনেকেই প্রশ্ন করে বাংলা, ইংরেজি, জেনারেল এগুলো থেকে পড়ব। তো আশা করি যে এই সব ব্যাপারগুলো সবগুলো ক্লিয়ার করবো আর কি। তা আমি প্রায় আছি ইনশাল্লাহ 30 মিনিট প্লাস আছি আর কি সবার সাথে। তো আর কি সবার সাথে। তো তো প্রথমে আলোচনা করি যে আসলে গভর্নমেন্ট আইটি জবটা আসলে কোন ধরনের পোস্টগুলো হয় বা কি কি হয়। কোন কোন ফিল্ডে পরীক্ষাগুলো আমরা দিতে পারবো, তো এইসব ব্যাপারে আলোচনা করবো আর কি। তো আসলে গভর্নমেন্ট আইটি সেক্টরটা খুব বেশি দিন হয়নি, 2015 সালের পর থেকে এটা আসলে বুমিং করেছে। বর্তমানে অনেক বেশি বুমিং আর কি বলা চলে এই ফিল্ডটাকে। তো মোটামুটি এই ফিল্ডটা এখন খুব ভালোই চলতেছে আর কি। আইটি যারা আর কি এই রিলেটেড পড়াশোনা করছে ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে গভর্নমেন্টে পরীক্ষা দিচ্ছে। আগে দেখা যেত যে 16-17 সালের দিকে দেখা যেত 1000-1500 পরীক্ষা দিচ্ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক বেশি। যেমন কালকে একটা টেন্ডারে দেখলাম +9000 এক্সাম পরীক্ষার্থী আর কি। তো সেক্ষেত্রে প্রতিযোগিতা এখন অনেক বেশি হবে আশা করা যাচ্ছে। এবং সেই সাথে একটা ভালো খবর হলো যে সব পরীক্ষাগুলো ডিসেম্বরে হবে। যদি দেশটা সুস্থ হয় তাহলে ডিসেম্বরে নাগাদ সবগুলো পরীক্ষা হবে। তো আপনারা মোটামুটি প্রিপারেশন নেওয়ার জন্য অনেক সময় পাবেন। এবং ডিসেম্বরের নাগাদ যদি সব পরীক্ষাগুলো একসাথে শুরু হয় তাহলে প্রায় 1 মাসের মধ্যেই সবগুলো পরীক্ষা শেষ হয়ে যাবে, অর্থাৎ টানা পরীক্ষাগুলো হয়ে যাবে। তো সে ব্যাপারে একটু খেয়াল রাখবেন সবাই। কারণ এখন এতদিন দেখা যেত যে একটা পরীক্ষার পর আরেকটা পরীক্ষা 2-3 মাস সময় পেয়ে যেত, অনেকে খারাপ করলে আবার প্রিপারেশন নেওয়ার সুযোগ পেতেন। তো এখন যে পরীক্ষাগুলো হবে সেগুলোর জন্য সুযোগ পাবেন না, কারণ সব পরীক্ষাগুলো একসাথে হয়ে যাবে। ফলে এখন যে প্রিপারেশন নেবেন সেটাই কাজে লাগবে। পরবর্তীতে যে প্রিপারেশন নিয়ে নেক্সট পরীক্ষাটা দিবেন ওরকম অপশন আসলে খুব একটা পাওয়া যাবে না আর কি। তো তো আমরা চলে আসি কোন কোন জায়গায় আসলে আইটির পরীক্ষাগুলো দেওয়া যায়। প্রথমত আইটির সবচেয়ে বড় সেক্টর বর্তমানে বলা চলে ব্যাংক, কারণ ব্যাংকে অনেক বেশি আইটি নিয়োগ হয়। তারপরে মিনিস্ট্রিগুলোতে খুব বেশি নিয়োগ হচ্ছে। আর তাছাড়া আছে কিছু কিছু, ধরেন বিদ্যুৎ বিদ্যুৎ যেমন ডেস্কো, ডিপিডিসি, এগুলোতে কিছু কিছু নিয়োগ হচ্ছে। এইসব নিয়োগগুলো হয়ে থাকে। তবে সবচেয়ে বেশি নিয়োগ হচ্ছে সাধারণত ব্যাংক এবং মিনিস্ট্রিতে। এবং আইটির কী কী পোস্টগুলোতে পরীক্ষা হয় আমরা যদি দেখে থাকি তাহলে বুঝবো যে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সিনিয়র অফিসার আইটি, সাধারণত এই সব পোস্টগুলোতে পরীক্ষা হয়ে থাকে। এবং সবগুলোই
প্রায় সেম বলতে গেলে, ডিফারেন্ট নাই। এপিতে যেই ধরনের কোশ্চেন আসে অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারও ঠিক একই ধরনের কোশ্চেন আসে কাছাকাছি, বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এসওআইটি প্রায় সবগুলোতেই মোটামুটি একই ধরনের কোশ্চেন আসে থাকে আর কি। তো আমরা এখন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো অ্যাকচুয়ালি, যে এই পরীক্ষার কোশ্চেন প্যাটার্নগুলো কেমন হয়ে থাকে বা কী ধরনের পরীক্ষা হয়ে থাকে, পরীক্ষা পদ্ধতিটা কী সেটা নিয়ে আলোচনা করি। অনেকেই জানতে চাচ্ছেন ভাই এমসিকিউ হবে না রিটেন হবে, আসলে এটা ডিপেন্ডস করে। তো সেই ডিফারেন্সটা কী সেটা আমি বলছি। মিনিস্ট্রিতে বলা ছিল যদি 1000-এর বেশি পরীক্ষার্থী হয় তবে 1000-এর বেশি পরীক্ষার্থী হয় তবে অবশ্যই এমসিকিউ নিতে হবে। তো বর্তমান যেই সময় তাতে 1000 তো ইজিলি হয়ে যাচ্ছে, অ্যাটলিস্ট 4 থেকে 5000 বা মোর দেন 5000 পরীক্ষার্থী অ্যাপ্লাই করে থাকে। ফলে ধরে নেন যে সবগুলো পরীক্ষাগুলোতেই এমসিকিউ হবে, এমসিকিউ প্রথমে হবে। আচ্ছা, তো নেক্সট লেভেলটা হলো যে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকই দেখা গিয়েছে যে এমসিকিউ হয় না, অর্থাৎ সরাসরি রিটেন অ্যান্ড এমসিকিউ দুটো একসাথেই হয় বাংলাদেশ ব্যাংকে। এটা আসলে ওদের এইচআরের পলিসি এরকম ছিল যে রিটেন এমসিকিউ একসাথে হবে, সেজন্য একসাথে হয়ে থাকে। কিন্তু বাকি অন্য জায়গাতে, অর্থাৎ ব্যাংক থেকে শুরু করে মিনিস্ট্রি বা যেগুলো আছে, ধরে রাখেন যে সবগুলোই এখন থেকে প্রিলিমিনারি পরীক্ষা হবে। আচ্ছা, নেক্সট আসি আমাদের প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে চলে আসি। তো আমি প্রথমে ব্যাংকের আইটি নিয়ে কথা বলবো আর কি। তো ব্যাংকের আইটিতে প্রিলিমিনারি হয়ে থাকে 80টা এমসিকিউ এবং 80টা এমসিকিউ এবং 80টা এমসিকিউর সময় দেওয়া থাকে 1 ঘন্টা। 80টা এমসিকিউর সময় 1 ঘন্টা। তো সেই হিসাবে যদি আমরা আইটিতে পরীক্ষা দেই তাহলে 40টা প্রশ্ন আসে আইটি থেকে এবং বাকি 40টা প্রশ্ন আসে নন আইটি থেকে। তো 40টা প্রশ্নের মধ্যে আইটি কোশ্চেন, আর বাকি নন আইটিগুলোতে থাকে বাংলা, ইংলিশ, গণিত এবং সাধারণ জ্ঞান। তো এই 4টা নন আইটি থেকে আসে, আর বাকি আইটিগুলো থেকে আইটি পার্ট থেকে 40টা প্রশ্ন আসে আর কি। তো মোটামুটি 100 মার্কের পরীক্ষা হয় এমসিকিউ। তো দেখা গেছে যে মানে অনুমান ভিত্তিতে বলা যেটা যে 100-র মধ্যে 70+ পেলে আর কি, সেটা যদিও প্রশ্নের উপর ডিপেন্ড করে, তাও ধরেন সেফ জোন বলা চলে আর কি, যে 70+ পেলে আমি সেফ জোনে আসি বা আমি রিটেনের জন্য কোয়ালিফাই করতে পারবো আর কি। তো এটা হলো ব্যাংকের এমসিকিউ পদ্ধতি আর কি। তো আর পিএসসিতে মানে যেটা বিপিএসসি, মানে কিছুদিন আগে যারা আপনারা অ্যাপ্লাই করলেন আর কি, সো সেখানে নিয়ম টেস্ট করেছে, সেখানে হলো যে 60+40 আর কি, 100টা এমসিকিউ হয় 1 ঘন্টা, ছোটো ছোটো এমসিকিউ। ব্যাংকে যদি একটু বড় এমসিকিউ আসে তো 100টা এমসিকিউর মধ্যে 60 আর 40 এই টাইপের এমসিকিউ হয়ে থাকে আর কি। তো আমি একটু পরে বলবো যে কোন কোন সাবজেক্টগুলো আইটি থেকে এমসিকিউগুলো আসে বেশিরভাগ। তো আমাদের এমসিকিউ মানে প্রথম স্টেপটাই হলো সবচেয়ে কঠিন। ধরেন যে আপনি এমসিকিউতে ফেল করলেন তাহলে তো প্রথমেই বাদ। কিন্তু আপনি যদি এমসিকিউতে কোনোভাবে একটু কোনো রকমে কোয়ালিফাই করেন তাহলে রিটেন কিন্তু আপনি মোটামুটি দিতে পারবেন, মোটামুটি আপনি রিটেনটা দিতে পারবেন বা একটা আপনার সাহস জন্মাবে আর কি, যেটাকে বলা চলে আর কি। তো সেই থেকেই আমি বলছি যে মানে প্রথমে প্রিলিটাই খুব বেশি মানে কার্যকরী আর কি। ধরেন রিটেনে আপনি একটু ভুল লেখলেও দেখা গেলো যে চোখে পড়লো না, মার্ক পেয়ে গেলেন, কিন্তু প্রিলিতে তো ভুল করার কোনো স্কোপ নাই, সে আপনাকে অনেক জানতে হবে। তো সেজন্যই আর কি প্রিলিটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। আর প্রিলিটা যখন আপনি পড়বেন তখন কিন্তু পাশাপাশি আপনার রিটেনের প্রিপারেশনটাও হয়ে যাচ্ছে আর কি, মোটামুটি হয়ে যাচ্ছে। তো এই হলো প্রিলি আলোচনা। তো আমি আরও ডিটেলস আলোচনায় যাব। তো এই পর্যন্ত আলোচনায় আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আর কি, যে কীভাবে প্রিলি সম্পর্কিত কোনো কোশ্চেন বা কোথায় কোথায় পরীক্ষা দেওয়া যায় এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন আর কি, কমেন্টে বলতে পারেন।
আচ্ছা, তো আমি একজনের একটা কোশ্চেন অ্যান্সার দিচ্ছি। তো কোশ্চেনটাতে এরকম লেখা ছিল যে একাডেমিক পরীক্ষা পাস করার জন্য যতটুকু দরকার ততটুকু প্রোগ্রামিং আমরা করি, কিন্তু এইসব সব ক্ষেত্রে আর কি মানে আমরা তত বেশি প্রোগ্রামিং করি না। তো সেক্ষেত্রে আমাদের জন্য কি হবে? সেক্ষেত্রে আমাদের জন্য কি হবে? আচ্ছা, প্রশ্নটা আসলে কি বলবো, মানে খুবই সহজ একটা কোশ্চেন। যে যাই হোক, তো একাডেমিক পরীক্ষার জন্য আপনি পাশ করার জন্য পড়েন। তো ধরেন আপনি একাডেমিক পরীক্ষা পাশ করলেন, আপনার মেরিট পজিশন হলো 10। তো কম্পিউটার সায়েন্স বাংলাদেশে যতগুলো ইউনিভার্সিটি আছে সব মিলে যদি সব 10 জনকে যোগ করেন, তাহলে তো আপনি পজিশনই আসতে পারছেন না, তাহলে তো তাদের সাথে আপনার ফাইটিং হচ্ছে না। তো সবার সাথে যদি আপনি ফাইট করতে চান, অবশ্যই আপনার সেরকম কোয়ালিফিকেশন থাকতে হবে, হোয়াট এভার, সেটা থিওরিটিক্যাল হোক অথবা প্রোগ্রামিং হোক। শুধু প্রোগ্রামিং করেই সম্ভব হবে না, কারণ থিওরিটিক্যালটা জানতে হবে। পরীক্ষা ম্যাক্সিমামই থিওরিটিক্যাল আসে। আবার শুধু থিওরিটিক্যাল যেন পারবেন না, কারণ প্রোগ্রামিংও আসে, দুইটা মিলে। আবার শুধু যে আইটি দিয়েই পার পেয়ে যাবেন তাও কিন্তু না, জেনারেল পড়তে হবে, বাংলা ইংলিশ ম্যাথ, কারণ 40% মার্ক ওগুলোতে ক্যারি করছে। তো বাংলা ইংলিশ ম্যাথে 0 পাইলে আইটিতে 60 পাইলেও তো হচ্ছে না, কারণ 70+ আমাদের মার্ক লাগতেছে। তো সেক্ষেত্রে আপনাদের মানে জানতে হবে, মোটামুটি জানতে হবে, সবগুলো জিনিসই জানতে হবে। যে আপনি একদমই দুর্বল বলে ছেড়ে দিচ্ছেন, হাল ছেড়ে দিচ্ছেন, তাও হবেন, তাও করার দরকার নাই। আবার একদমই সব পারছেন, সব প্রোগ্রামিং পারেন, থিওরিটিক্যাল পড়ার দরকার নেই, সেটা করলেও হবে না। মনে রাখবেন যে সব জিনিস মিলাই আপনার সরকারি জব আর কি। একটা সরকারি জব খুব একটা এতটা ইজি না, আর খুব কঠিনও না, মাঝামাঝি বলা চলে আর কি। সব মিলাই করতে হবে আর কি। আচ্ছা, যাই হোক, তো আমি তাহলে প্রিলিতে চলে আসি যে আমাদের এমসিকিউর জন্য আসলে কি কি লাগবে। কারণ যেহেতু আমাদের নেক্সট অনেকগুলো পরীক্ষা, সিনিয়র অফিসার, আইটি, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, অনেকগুলো পরীক্ষা। তো এই পরীক্ষার এমসিকিউর জন্য আমি কিভাবে পাশ করব, তো সেটা আলোচনা করা দরকার আসলে, খুবই বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন অনেকে মাঝে মাঝে প্রশ্ন করেন, ভাইয়া এমসিকিউ কি এপির জন্য এক ধরনের পড়বো, এসওআইটির জন্য আরেক ধরনের পড়বো? আমি বলি না, এগুলো আসলে কোনো মানে ইয়ে না আর কি, মানে কথা না। কারণ এমসিকিউ আসলে এপির জন্য যা আসতে পারে সেটা এসওআইটির জন্য একই এমসিকিউ আসতে পারে। অনেক অনেক প্রতিষ্ঠান দেখছি পুরো রিপিট করে দেয়, অর্থাৎ একই একই কোশ্চেন এপিতেও দিচ্ছে, এইতে দিচ্ছে, এসওআইটিতে দিচ্ছে, সব জায়গায় দিচ্ছে। সো ধরে নেন যে আপনি যেটা করবেন সেটা সব জায়গায় কাজে লাগবে, এপি, এমই, হোয়াট এভার, যাই হোক না কেন। তো এমসিকিউতে চলে আসি, কি পড়বেন। তো প্রথমে এমসিকিউতে আমি আইটি পার্টটা নিয়ে আলোচনা করি। যেমন যেই 7-8টা সাবজেক্ট আছে আইটির, যেগুলো থেকে এমসিকিউ মাস্ট বি আসে, সেটা হলো ফান্ডামেন্টাল, কম্পিউটার ফান্ডামেন্টাল, একদম সবচেয়ে বেসিক সাবজেক্ট। আপনারা ভার্সিটি 1-1 পড়েছেন, নতুন যারা তারা হয়তো ইন্টারেও পড়তেছেন আইসিটি ফান্ডামেন্টাল। সো ফান্ডামেন্টাল খুবই সহজ একটা জিনিস, আমরা ইজিলি পড়তে পারবো। সাধারণত যে মেমোরি সিস্টেম, তারপর ইনপুট আউটপুট ডিভাইস, বাইনারি সিস্টেম, কোড কনভার্সন, এইসব ব্যাপারগুলো থেকেই চলে আসে আর কি ফান্ডামেন্টাল, খুবই খুবই সহজ। তো গ্রুপে আছে না, আমি গ্রুপে আসলে মাঝে মাঝে দেই যে এই সাবজেক্টে এই টপিকগুলো পড়েন, আসলে ওই টপিকগুলো থেকে। এটা আসলে মানে অভ্যস্ত হয়ে গেছি, কারণ অনেক কোশ্চেন সলভ করা লাগে, বইতে উঠানো লাগে, সব কিছু লেখা লাগে। তো সব একসাথে করতে যেতে যেতে মানে মুখস্থ হয়ে গেছে আসলে যে এই টপিক থেকে এই কোশ্চেন আসতেছে, বা এই টপিকগুলোই খুবই ইম্পর্টেন্ট, এরকম আমি বলি মাঝে মাঝে। ওগুলো একটু খেয়াল করবেন আর কি, ওগুলো থেকে একটু পড়বেন, একটু ঘাটাঘাটি করলে হয়ে যাবে। তারপর সবাই সি প্রোগ্রামিং পড়েন, মাস্ট বি। ফান্ডামেন্টাল থেকে তো আসবেই, 2-3টা এমসিকিউ আসবে। সি প্রোগ্রামিং থেকে অবশ্যই 100% ধরে রাখেন আরও 2-3টা এমসিকিউ আসবে। তারপর সবচেয়ে যেটা থেকে কখনোই মানে গুলি মিস হলেও একটা এমসিকিউ মিস হয় না, সেটা হলো ডাটা স্ট্রাকচার। মানে এই সাবজেক্টে এত বেশি পছন্দ সবারই, মানে যে কোনো জায়গা থেকে, যে কোনো এর জন্য, পরীক্ষার জন্য ডাটা স্ট্রাকচার থেকে কোশ্চেন মাস্ট বি আসবেই। তারপরে হলো ডেটাবেস, আর একটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট, ডাটাবেস থেকে কোশ্চেন আসবে, এই সাবজেক্টটা থেকে এমসিকিউ আসবেই। সো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একটু ঘাটাঘাটি করলেই বুঝে যাবেন যে আসলে কী কী থেকে আসতেছে। তারপর কম্পিউটার নেটওয়ার্ক আছে, মাইক্রোপ্রসেসর, আর্কিটেকচার, ডিজিটাল ইলেকট্রনিক্স, অপারেটিং সিস্টেম, ওগুলো থেকেও আসে।
সো এই সাবজেক্টগুলো আমি গ্রুপে অনেক দেই, আপনারা জানেন, বা পরীক্ষা দেন অনেকে সাইটে, যে তো ওখানে আসলে এই সাবজেক্টগুলো থেকে নেওয়া হয়। বিগত বছর প্রশ্ন দেখলে এগুলো দেখবেন। আর কিছু এমসিকিউ আসবে, ধরেন 10টা থেকে 40টা কোশ্চেনের মধ্যে 10টা এমসিকিউ আসবে জেনারেল কুইজ রিলেটেড ম্যাথ, যেমন ছোট ছোট আমাদের রিজনিং, ম্যাথমেটিক্যাল রিজনিং যেগুলো আছে ওগুলি থেকে পারবেন, বা আরও কিছু ছোটোখাটো বই আছে, ইংলিশ বই, আগারওয়াল ম্যাথ, এইসব ছোটোখাটো ম্যাথ থেকে আসবে আর কি। হ্যাঁ, তো আমাদের 40 মার্ক চলে গেল ব্যাংকের, আইটি রিলেটেড বা হোয়াট এভার, ব্যাংক কেন মানে মিনিস্ট্রি অথবা যেখানেই আইটি রিলেটেড আসে এই টপিকগুলো থেকে আসবে, আর বাইরে থেকে আসবে না। ধরেন যে আপনাকে কখনোই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে এমসিকিউ দিবে না, বা কী বলা চলে, বায়ো ইনফরমেটিক্স আপনারা পড়ছেন কিনা জানি না, এইসব সাবজেক্ট থেকে কোনোদিন আসবে না। যেমন আমি মাস্টার্সে আমার ফাজি লজিক নামে সাবজেক্ট ছিল, ফাজি লজিক থেকে কোনোদিন এমসিকিউ আসবে না এইসব পরীক্ষা। এইসব পরীক্ষা আসবে বেসিক কোশ্চেনগুলো থেকে। সো এগুলো পড়লেই যথেষ্ট, এর বাইরে কিছু পড়ার দরকার নেই, দরকার নেই। তারপরে আমি এই সাবজেক্টগুলো আবার গ্রুপে লিখে দিব যে এই সাবজেক্টগুলো থেকে পড়বেন ভালো মতো, এই কয়েকটা সাবজেক্ট বারবার এগুলো পড়েন, আর বিগত বছরের প্রশ্নগুলো পড়লেই হবে। আচ্ছা, নেক্সট হলো যে আইটির বিগত বছরের কোশ্চেন করলে যদি সবগুলো বিগত বছরের প্রশ্ন পড়েন, আচ্ছা বিগত বছরের প্রশ্ন কোত্থেকে পড়বেন সেটা তো আমাদের বইতে আছে, অনেক কোশ্চেন দেওয়া আছে প্রায়। আমি যদি বলি যে বইটা নেই, আমাদের বইতে প্রায় বিগত বছরের কোশ্চেন আছে প্রায় 273 পেজ পর্যন্ত বিগত বছরের কোশ্চেন আছে। তো 273 পেজ পর্যন্ত যদি বিগত বছরের প্রশ্ন পড়েন তাহলে আপনার প্রিপারেশন 50 থেকে 60% শেষ। বাকিগুলো বই থেকে মানে সাবজেক্ট পড়ে নেবেন আর কি। কী কী সাবজেক্ট পড়বেন বা কী পড়বেন সেগুলো আমি একটু পরে আবার ডিটেলস আলোচনা করবো আর কি। তো বাকি জেনারেলে আসি। সবার প্রশ্ন, ভাইয়া ইংলিশ পড়বো থেকে, বাংলা পড়বো থেকে, গণিত পড়বো থেকে, হ্যাঁ এই তিনটা কোশ্চেন সবাই বলে। তো সবাই যদি শুনে থাকেন একটু মন দিয়ে শুনবেন যে বাংলা, ইংরেজি, গণিত যদি আমরা ব্যাংকের জন্য পরীক্ষা দেই, অর্থাৎ ব্যাংকের সিনিয়র অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বা এইসব জন্য যদি পরীক্ষা দেই, তাহলে জাস্ট বিগত বছরের জেনারেলের যে পরীক্ষাগুলো হয়, জেনারেল বলতে সিনিয়র অফিসার জেনারেল, অফিসার ক্যাশ, তাদের যেই প্রশ্নগুলো আছে সেই বিগত বছর প্রশ্নগুলো পড়ে ফেলবেন। কারণ আইটিতে সাধারণত ওই বিগত বছর প্রশ্ন থেকেই রিপিট করে। ধরেন আর্টস ফ্যাকাল্টি পরীক্ষা নিল, তাহলে আর্টস ফ্যাকাল্টি যে কোশ্চেনগুলো করছে ব্যাংকের জন্য ওখান থেকেই ম্যাক্সিমামগুলো রিপিট করে দিবে। তারপর যদি আহসানুল্লাহ কোশ্চেন করে তো সে তাহলে বলার কিছু নাই, জাস্ট রিপিট, সবই রিপিট। তো এরকম আর কি, যারা পরীক্ষা নিবে রিপিটগুলোই বেশিরভাগ পাবেন। তারপরে তো আছেই যে এগুলো ছাড়া, এগুলো তো পড়বেন, রিপিট পড়ার প্রশ্নগুলো পড়ার সাথে সাথে জেনারেল বই থেকে পড়ে নেবেন আর কি। কারণ শুধু রিপিট মুখস্থ করলে কিন্তু মুখস্থ ধরে রাখতে পারবেন না, আর মুখস্থ তো করাই যায় না। সো যদি বই থেকে পড়েন তাহলে একটা ধারাবাহিক জিনিসটা মনে থাকবে আর কি, মনে থাকবে। সো বাংলা, ইংরেজি, গণিত প্রথমে প্রিভিয়াস ইয়ারের জেনারেল কোশ্চেন, হোয়াট এভার আইটি অর জেনারেল যেখানেই আসুক না কেন সেগুলো পড়বেন। আচ্ছা, আর দ্বিতীয় হলো যে বই থেকে পড়ে নেবেন। যেমন গণিত আপনাদের আসলে সায়েন্সের ছেলেপেলেদের গণিত অনেক ভালো, বা আইটির ছেলেপেলেদের গণিতের মেধাটা অনেক ভালো। সো সেক্ষেত্রে গণিতটা আপনাদের ভালো প্রিপারেশন হয়ে যাবে, ইংরেজিও পারবেন, বাংলার সাধারণ জ্ঞানটা একটু পড়ে নিলেন আর কি, তাতে হয়ে যাবে আসলে। তাহলে এই হলো আমাদের এমসিকিউ পদ্ধতি আর কি, যে কীভাবে আমরা এমসিকিউতে ভালো করব। আচ্ছা, তো রিটেন কীভাবে ভালো করব সেটার আগে আমি মাঝখানে আরও কিছু কথা বলি আর কি। তো আমাকে হয়তো অনেকে চিনেন না, বা অনেকে দেখছেন হয়তো, বা অনেকের সাথে আড্ডাও হয়েছে, আবার অনেকে আড্ডা ছাড়াও আর কি অনলাইনে অনেকের সাথে কথা হয়েছে। যাই হোক, তো আমি মোহাম্মদ আলামিন নিপু, এটা হলো আমার পরিচয়। দ্বিতীয় পরিচয় হলো আমি ক্লাউড আইটি বইয়ের লেখক, আর বর্তমানে আমি আছি সোনালী ব্যাংক হেড অফিসে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হিসাবে, আর রিকমেন্ডেড এডি মানে অ্যাসিস্ট্যান্ট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার বাংলাদেশ ব্যাংকের জন্য রিকমেন্ডেড। তো করোনার জন্য আসলে এখনও জয়েনিংটা হচ্ছে না, তো মনে হচ্ছে কিছুদিনের মধ্যে হয়ে যাবে আর কি। এটা আমার পরিচয়। আর আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড হলো, আমার মাস্টার্স করেছি সবাই জানেন হয়তো, সার্ক বিশ্ববিদ্যালয় নিউ দিল্লি, তো ওখানে স্কলারশিপ পেয়ে মাস্টার্স করেছিলাম। আর ব্যাচেলর করেছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। আর আমার চাকরি জীবন শুরু হয় অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার জেন্স বাংলাদেশ। তারপর আমি মাস্টার্স করি
মাস্টার্সের পরে একটা ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, ওখানে লেকচারার ছিলাম। তারপর পূবালী ব্যাংকে 1 বছরের মতো ছিলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। তারপর এখন বর্তমানে সোনালী ব্যাংকে আছি। তো বাংলাদেশ ব্যাংকই হলো লাস্ট, এরপর চেঞ্জ করার কোনো ইচ্ছা নেই আর কি। যাই হোক, তো ব্যাক টু দ্য ট্র্যাকে চলে আসি। তো কিছু প্রশ্নের অ্যান্সার দিই আর কি, অনেকক্ষণ তো নিজে বকবক করে গেলাম। আপনাদের কারো প্রশ্ন করা থাকলে এই কমেন্টে, ভিডিওর কমেন্টে কমেন্ট করেন আর কি। আচ্ছা, প্রথমে হলো একজন বলতেছে, ভাই জুয়েল আহমেদ ভাই বলতেছেন যে অ্যাপটিটিউড টেস্টের ব্যাপারে ক্লিয়ার করেন প্লিজ, হবে নাকি হবে না? আচ্ছা, আইটি সেক্টরে অ্যাপটিটিউড টেস্ট বলতে বোঝানো হয় আসলে রিটেনটা কি। আমরা যে রিটেনটা দিই না ব্যাংকের, এমসিকিউ টিকলে যে রিটেনটা দিব, ওই রিটেনটার নামই হলো অ্যাপটিটিউড টেস্ট বলা হয় আর কি। ধরেন জেনারেলে বলা হয় রিটেন টেস্ট, আর আইটিতে বলা হয় অ্যাপটিটিউড টেস্ট, বাট পরীক্ষাটা হলো সেম। পরীক্ষাটা হলো মানে সেম আর কি, সবার মানে কী বলে রিটেন টাইপের আর কি, জাস্ট ওনার নামই অ্যাপটিটিউড টেস্ট এই বলে আর কি। কোশ্চেন আমার কাছে ছিল, আমি আসলে কোশ্চেনটা নিয়ে বসি নাই, তাহলে দেখানো যেত যে রিটেন টেস্টের নামটাই ওখানে অ্যাপটিটিউড টেস্ট দেওয়া, বাট মার্ক 200, এটাই হলো অবস্থা আর কি। আচ্ছা, তারপর বসে পেনশন সিস্টেম আছে কিনা একজন বলল। হ্যাঁ, পেনশন সিস্টেম বাংলাদেশের সোনালীতে চালু হয়েছে, রূপালীতে আছে, জনতা ব্যাংকে আছে কিনা আমার আসলে জানা নেই। মোটামুটি সবগুলো ব্যাংকেই পেনশন সিস্টেম চালু হয়ে যাবে আর কি। মানে সোনালী রূপালীতে তো অলরেডি আছে, আর জনতাতে ওগুলোতে আছে কিনা আমি শিওর জানি না, জেনে জানাবো আর কি। আচ্ছা, আরেকজন প্রশ্ন করছে, সরকারি ব্যাংক আইটি জব এবং বেসরকারি আইটি জবের প্রশ্ন প্যাটার্ন কি সেম থাকে? না ভাই, বেসরকারিতে তো আসলে সরকারি জবের মতো না। বেসরকারিতে তো আপনি যেই পোস্টে, মানে ধরেন মোবাইল ডেভেলপারে পরীক্ষা দিচ্ছেন, মোবাইল ডেভেলপার থেকে কোশ্চেন আসতেছে, ডটনেটে পরীক্ষা দিচ্ছেন, ডটনেটের আউটপুট দিচ্ছে, করে দেখাতে হচ্ছে এরকম। গভর্নমেন্ট জবে এরকম করে দেখানো লাগবে না আর কি। আচ্ছা, দ্বিতীয়ত অনেকে জিজ্ঞেস করছে, ভাই কোন ল্যাঙ্গুয়েজ পড়বো, সি পড়বো না C++ পড়বো? আচ্ছা, সি প্রোগ্রামিংটা মাস্ট, মানে এটা আসবেই সি প্রোগ্রামিং। এখন যদি পরীক্ষা অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে কিছু দিতে বলে, তাহলে আমি এর পর্যন্ত যতগুলো পরীক্ষার কোশ্চেন দেখলাম সব জায়গায় জাভাটা ইউজ করে। আর যদি পরীক্ষায় বলে যে আপনাদের একটা লাইন দিয়ে দিল যে ব্যাংকের একটা ক্লাস লিখো, যেই ক্লাসে আমি টাকা জমা দিলাম, ক্রেডিট হচ্ছে, আমি যখন আবার 500 টাকা উঠাই নিলাম, ক্রেডিট হচ্ছে। এখন প্রশ্ন হলো যে এরকম একটা ক্লাস লিখো, তখন আপনি কোন ল্যাঙ্গুয়েজে লিখবেন? অবজেক্ট ওরিয়েন্টেড লিখতে বললো, তাহলে আপনি যেটা পারেন সেটা দিয়ে লেখেন। আমি জাভাতে প্রেফার করতাম, জাভাতে লিখতাম। আপনি যদি C++ ভালো মানে পছন্দ করেন, C++ লিখবেন, আপনার ইচ্ছা। আচ্ছা, আর পরীক্ষায় যতগুলো পরীক্ষার কোশ্চেন দেখলাম ম্যাক্সিমামই হলো যে জাভা দিয়ে আউটপুট দিয়ে দিচ্ছে, অবজেক্ট ওরিয়েন্টেড আউটপুট জাভা। তো সেক্ষেত্রে জাভাটাকে ওনারা প্রেফার করতেছে, তো সেক্ষেত্রে জাভাটা একটু শিখে নিলেন। আর C++ যে পারবে জাভা তো সে পারবেই, একই আর কি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হলো, অনেকে বলতেছে যে ল্যাবের অবস্থাটা কি, মানে ল্যাব জিনিসটা কি আসলে জানতে চাচ্ছে না কি। তো প্র্যাকটিক্যাল আসলে হয় না, তো মাঝে মাঝে একটা প্র্যাকটিক্যাল হয়েছিল, যেমন আমি এখন যে পোস্টে আছি আর কি সোনালী ব্যাংকে, এখানে প্র্যাকটিক্যাল হয়েছিল। তো অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারের প্র্যাকটিক্যাল দিলে সাধারণত কী করে, দুইটা প্রোগ্রাম লিখতে হয়, আর ডাটাবেজের কোয়েরি দেয় মাঝে মাঝে, অথবা এক্সেল দেয়। এই 3টা জিনিস ল্যাবে দিয়ে থাকে আর কি। আমি আবার বলি, সি প্রোগ্রামিং, এক্সেল, মাঝে মাঝে ডেটাবেস। আচ্ছা, আর যদি সিনিয়র অফিসার আইটি হয় তাহলে টাইপিং দেয়, আর একটা সি প্রোগ্রামিং দেয়, অথবা টাইপিং অথবা এক্সেল, কোনো সি প্রোগ্রামিং দেয় না। এরকম হলো অবস্থা, এটা হলো অবস্থা আর কি ল্যাবের জন্য। তবে খুব সম্ভবত ল্যাব আর হবে না আর কি, মানে ল্যাবগুলো নিতে চায় না ব্যাংক। জাস্ট 2টা পরীক্ষাতে ল্যাব নিছিল, তাও আমার যতটুকু জানি যে ল্যাবের মার্কগুলো যোগ করেনি। আচ্ছা, নেক্সটে আসি। একজন বলো, ভাইয়া আমি প্রিলি রিটার্নে পাস করে ভাইয়া ফেস করি, কিন্তু জব পাই না, রিটার্নে কত মার্ক পেলে জব পাওয়া যাবে? আচ্ছা, খুব ভালো কোশ্চেন। ব্যাংকের জন্য প্রিলিটা ব্যাংকে টোটালি যোগ হয় না। প্রিলিটা হলো জাস্ট আপনাকে রিটেন পরীক্ষায় পাস করার জন্য তুলে দেওয়া হয়, এরপরে আর প্রিলি যোগ হয় না। তাহলে কি যোগ হচ্ছে? শুধু রিটেন আর হলো ভাইবা। এখন রিটেন হলো 200 মার্ক, ভাইবা হলো 25 মার্ক। তো ধরেন ভাইবাতে আপনি খুব খারাপ করলেন, 25-এ পেলেন 17,
কিন্তু রিটেনে পেলেন 200-তে 200-তে আপনি পেলেন ধরেন 150, আর আপনার সাথের জন ভাইভাতে পেল 20, রিটেনে পেল 140। আপনি আগে আছেন, অবশ্যই একটা কোশ্চেন বেশি লিখছেন সেজন্য আপনি আগে আছেন। আরেকজন ভাইভাতে 25-23 পেল, রিটেনে পেল 100, তার জবই হলো না। সো ভাইভা 25 মার্ক আসলে খুব একটা ম্যাটার না, ম্যাটার হলো আপনি রিটেনে কত ভালো করতেছেন, সেটা হলো ম্যাটার আর কি। ওকে, দেন আমাদের সরকারি জবের আরেকটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হলো যে টেলিকমিউনিকেশন রিলেটেড জব লাইক বিটিসিএল, বিটিআরসি। আচ্ছা, বিটিসিএল হলো একটা প্রাইভেট কোম্পানি, লাইক অ্যাজ রূপালী ব্যাংক। কী বলবো, না রূপালী ব্যাংক বললে ভুল হবে, আসলে গভর্নমেন্ট শেয়ার আর কি, প্রাইভেট ব্যাংক, প্রাইভেট কোম্পানি বিটিসিএল। আমি যতটুকু জানি, আমি বিটিসিএলে আমার 2017 সালে আমি পরীক্ষা দিয়েছিলাম, আমি মেরিট পজিশনে 8ম হয়েছিলাম। পরে আর আসলে জয়েন করা হয়নি, কারণ ওনাদের ভিতরে অনেকে বলছিল যে পেনশন সিস্টেম নাই এরকম, তারপরে গভর্নমেন্ট না প্রাইভেট বলা চলে আর কি, মানে গভর্নমেন্ট কোম্পানি বলা চলে। তো সব চিন্তা করে আমি আসলে আর জয়েন করিনি, যদিও আমারটা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট ছিল, সেজন্য আসলে করা হয়নি। আসলে আমি দিল্লিতে থাকার সময় আসলে ভুলে জুনিয়রতে অ্যাপ্লাই করে ফেলি আর কি। যাই হোক, তো মোটামুটি বিটিসিএল এটা, বিটিআরসিও মোটামুটি ভালো, তবে ওইসব পরীক্ষাগুলোতে আপনাকে ইলেকট্রিক্যাল পার্টগুলো ফেস করতে হবে। মানে নট অনলি আপনার, আসলে ওরা চাচ্ছে যে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার দুইটাই যারা লোকজন চাচ্ছে আর কি। তো আপনি যদি ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার যারা সিএসটি মানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা এইসব সাবজেক্টে পড়ে, তাদের জন্য খুব হেল্পফুল বা ভালো হবে আর কি। তো তারা চাচ্ছে ওরকম রিলেটেড স্টুডেন্ট। তো আপনি যদি কী বলে নেটওয়ার্কিং এবং সার্কিট অ্যানালাইসিসগুলো ভালো জানেন, এবং যদি প্রোগ্রামিং খুব একটা আসে না, ডেটাবেস এগুলো আসে, এগুলো যদি ভালো জানেন, তাহলে আপনি ইজিলি বিটিসিএল বা বিটিআরসিতে পরীক্ষা দিতে পারেন। তবে ভাববেন যে 50% সার্কিট অ্যান্ড 50% আপনার কম্পিউটার সায়েন্স। আচ্ছা, এইগুলো আপনাদের বিটিসিএল বা বিটিআরসি রিলেটেড কথাবার্তা আর কি। আচ্ছা, তারপর আমাদের তো এমসিকিউ পার্টটা শেষ হলো। আপনারা হয়তো সবাই ক্লিয়ার হয়েছে যে এমসিকিউতে কী কী আসে বা কোন কোন বিষয়গুলো আমরা সাধারণত ধারণা দেই আর কি, যে কোন কোন সাবজেক্ট সেগুলো তো গ্রুপে দেই, তারপর মুখে বললাম, আবার গ্রুপে দিব, সমস্যা নাই, লিখে প্রকাশ করব। তো এই জিনিসগুলো এমসিকিউ আকারে হয়ে থাকে আর কি। আচ্ছা, আমরা নেক্সটে চলে যাই। অনেকে প্রমোশন নিয়ে জানতে চাচ্ছেন। আচ্ছা, আমার মানে এই টপিকটা আলোচনা করা হচ্ছে অনলি ফর আপনার জব রিলেটেড, মানে জবে ঢুকানো পর্যন্ত আর কি। তারপর জবে ঢুকানোর পর আপনার কী হবে, প্রমোশন ভাই অনেক ভালো, কোনো সমস্যা নেই, টেনশন করেন না। আপনি বাংলাদেশ ব্যাংকে যদি আপনার জব হয়, প্রমোশন অনেক ভালো, অন্যান্য ব্যাংকেও মোটামুটি এখন খুব ভালো প্রমোশন, কোনো সমস্যা নেই। আপনি আপনার স্কিল দিয়ে আগায় যাবেন, কোনো সমস্যা হবে না আশা করি। হ্যাঁ, প্রমোশন খুবই ভালো। আর দ্বিতীয় কথা হলো সিকিউর জব আর কি। আসলে আমরা অনেকেই প্রাইভেট জব করতাম, আমি নিজেও করতাম, কিন্তু কেন গভর্নমেন্টের দিকে ঝুঁকে পড়ি, আপনি হয়তো এই করোনাকালীন সময় বুঝতে পারছেন মানুষ কেন গভর্নমেন্ট জবের দিকে ঝুঁকে পড়ছে আসলে, সেটাই আসলে। তো এটা বলার কিছু নয়, এগুলো ছোটোখাটো ব্যাপার, আগেই বলেছি, অনেক আগেই বলা হয়ে গেছে। তো আমি আসলে সাধারণত ব্যাংকেই বেশি পরীক্ষা দিছি, মানে মিনিস্ট্রিগুলোতে আসলে পরীক্ষা দেওয়া হয়নি, আমার বাইরে থাকার কারণে আসলে খুব একটা সময় পাই নাই, যদিও বয়স আমার এখনও আছে পরীক্ষা দেওয়ার মতো। তবে হয়তো বা মানে পরীক্ষা দিব না, দিলেও দেখবেন হয়তো, আপনারা তো দেখেন অনেকে। তো আপনাদের জন্য যেটা বলতে চাচ্ছি, আচ্ছা, সেটা হলো আমাদের যখন আপনি প্রিলির জন্য পুরো বইটা পড়বেন, আচ্ছা কি বই করবেন, কীভাবে পড়বেন সেটা আসি প্রিলিতে। তো আপনারা অনেকেই তো ক্লাউডে যে গ্রুপে আছেন, আমাদের গ্রুপটা অনেক বড়, প্রায় 12,000 থেকে 13,000 মেম্বার অলরেডি আছেন। আমার মনে হয় বাংলাদেশে মানে আইটি এত বড় গ্রুপ আছে কি না আমি আসলে আমার চোখে পড়ে নাই, থাকলেও থাকতে পারে। তো অনেকে যেহেতু আমার ক্লাউড আইটি বইটা পড়ছেন, তো বইয়ের যতগুলো এমসিকিউ আছে
সবগুলো এমসিকিউগুলো পড়বেন, পড়ে বিগত বছরের এমসিকিউগুলো প্রথমে পড়বেন। যখন আপনি বিগত বছরের এমসিকিউগুলো পড়ে ফেলবেন তখন আপনার আইডিয়া চলে আসবে যে এই ব্যাপারগুলো থেকে পরীক্ষায় আসে। তখন আপনি কী করবেন, আমাদের বই তো বিগত বছরের প্রশ্নে আলো কী লেখা, ধরেন আপনি ডেটাবেস চ্যাপ্টারটা পড়বেন সেট, মানে আমি উদাহরণ দিচ্ছি। তাহলে ডেটাবেজের প্রথমে বিগত বছরের প্রশ্নগুলো পড়লেন, তো বিগত বছরের প্রশ্ন ডেটাবেজের প্রশ্নগুলো একসাথে করে দেওয়া আছে নতুন বইতে। হ্যাঁ, আমি নতুন বইটা থেকে একটু দেখাচ্ছি। ধরেন আমরা যদি ডেটাবেজে চলে যাই তাহলে দেখতে পারবো যে বিগত বছরের প্রশ্নগুলো সব একসাথে করে দেওয়া আছে। তো যেমন ডেটাবেজ আলোচনা হলো, হওয়ার পরে যে এমসিকিউ কোশ্চেনগুলো সাল ওয়াইজ কোথায় কোথায় আসছে ওইভাবে আলোচনা করে দেওয়া আছে। তো কী করবেন, ওই টপিকটা পুরোটা পড়বেন, পরে বিগত বছরের কোশ্চেনগুলো পড়লেন। আচ্ছা, এখন ক্লাউড আইটি বই পড়লে কি ডাটাবেস চ্যাপ্টার আপনি 100% হয়ে গেলেন? অবশ্যই না। আমি ধরে নিব আপনি মাত্র 60% শেষ করছেন, অর্থাৎ পরীক্ষার আলোকে যেটা করা সেটা। এখন যে প্রশ্ন করবে সে কি পরীক্ষার আলোকে কোশ্চেন করবে? নাও করতে পারে, যে বই থেকে বেসিক একটা জিনিস তুলে দিল। ঠিক আছে, যেমন প্রথম বইতে রেগুলার এক্সপ্রেশন ছিল না, কিন্তু হঠাৎ বাংলাদেশ ব্যাংকে রেগুলার এক্সপ্রেশন চলে আসছে, সো এখনকার বইতে আপডেট করা লাগতেছে এই ব্যাপারটা, এরকম আর কি। তো সেজন্য ডাটাবেস পড়লেন বই থেকে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়লেন, তারপর কী করবেন, ডাটাবেসের বই পড়বেন। কোন বই পড়বেন? যেগুলো বিএসসিতে পড়ছেন, যেমন কোর্তের বই, কোর্ত যিনি ডাটাবেসের বই লিখছে খুব ভালো, ওনার বইটা পড়বেন। নেট থেকে একটা টিউটোরিয়ালস পয়েন্ট বা টাকার একটা টিউটোরিয়াল পড়ে নিলেন, বাস এভাবে পড়েন, তাহলে মোটামুটি ডাটাবেজের উপর আপনার ফুল কমপ্লিট হয়ে গেল। তো এভাবে যে 7-8টা বা 10টা সাবজেক্ট পড়লেই হয়ে যাচ্ছে। তো একটা সাবজেক্ট 7 দিন করে পড়েন, 10টা সাবজেক্ট 70 দিন, বাস, এনাফ, গুড প্রিপারেশন। ঠিক আছে, ও আমরা ইন্টার বা এসএসসির আগে 3 মাস পরে কিন্তু অনেক ভালো ভালো প্রিপারেশন নিতাম, যেটা আর কি এরকম হয়ে যায় আর কি। আচ্ছা, তো গেল আমাদের প্রিপারেশন কীভাবে নিব সেই জিনিসটা। তো এখন আসি যে এই প্রিপারেশন নেওয়ার জন্য, তো বিগত বছর প্রশ্ন পাওয়ার জন্য তো আমার বইটা যথেষ্ট মানে রিচ আর কি, এনরিচ করা, অনেক কোশ্চেন দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে, অনেক কোশ্চেনগুলো অনেক কষ্ট করে কালেক্ট করা লাগছে। মানুষের দ্বারে দ্বারে ঘুরে বিভিন্নভাবে নিজে এমনও জায়গায় পরীক্ষা দিছি যেখানে আসলে মানে আমি জব করব না, তাও ইচ্ছা করে পরীক্ষা দিছি, কারণ কি কোশ্চেন কালেক্ট করার জন্য। হ্যাঁ, তো সবগুলো আপনাদের জন্য কষ্ট করা আর কি। তো সেই হিসাবে যে হিসাবে কালেক্ট করছি, বইয়ের দাম ধরেন যে 500+ দিলেও চলতো, কিন্তু তারপরে অনেক বেকার ভাই আছে যারা প্রাইভেট জবও করে না, সব চিন্তা করেই আর কি বইয়ের দামটা এত কমানো। যাই হোক, তো আমার পরীক্ষার দেওয়াটা আসলে ব্যাংকেই আমি অনেক বেশি পরীক্ষা দিয়েছি, তো অনেকগুলো ব্যাংকেই আসলে জব হয়েছে। তো ফাইনালি সোনালী ব্যাংকে আছি, তার মধ্যে একই সাথে অনেকগুলো ব্যাংকে হওয়াতে সোনালী ব্যাংকে আছি। তো এখন জাস্ট বাংলাদেশ ব্যাংকে হওয়াতে সোনালী ব্যাংকটা চেঞ্জ করবো, এই আর কি। আচ্ছা, তো আপনারা সবাই খুব ভালো করে এমসিকিউর জন্য প্রিপারেশন নেন, ডিটেলস পড়েন, কারণ এমসিকিউ প্রিপারেশন নিতে গেলে আপনাকে ডিটেলস পড়তে হবে। ওই ডিটেলস পড়লেই আপনার থিওরির জন্য ভালো প্রিপারেশন হয়ে যাবে, তখন আপনি রিটেনের জন্য মোটামুটি পারফেক্ট হয়ে যাবেন। তখন যখন রিটেনগুলো পড়বেন তখন খুব দেখবেন অনেক ইজিলি শেষ করতে পারতেছেন আর কি, এই হলো অবস্থা। আচ্ছা আচ্ছা তারপর চলে আসি আমাদের নেক্সট টপিকগুলো হলো যে কোশ্চেন আর কি। সবাই কী কোশ্চেন করলে একটু কয়েকটা কোশ্চেন অ্যান্সার দিই আর কি। একজন বললো, ভাই বুয়েটের কোশ্চেন প্যাটার্ন নিয়ে কিছু বলবেন? আচ্ছা, বুয়েটের কোশ্চেন, ভাই বুয়েটের অনেক কোশ্চেন ক্লাউড আইটি বইতে আছে, আমি ধরে বলে দিছি। যেমন বিগত বছরে ড্যাশকোর কোশ্চেন, পূবালী ব্যাংকের কোশ্চেন, বিটিসিএল এর কোশ্চেন, এইসব কোশ্চেনগুলো ক্লাউড আইটি বইতে আছে। তো ওগুলি দেখলেই আপনি প্যাটার্ন বুঝে যাবেন। বুয়েট আর অন্যান্য প্যাটার্নে খুব যে বেশি ডিফারেন্ট তা না। বুয়েট কী করে একটু মানে ক্রিটিক্যাল কিছু জিনিস দিয়ে দেয়, ধরেন যে ক্রিটিক্যাল একটা জিনিস দিয়ে দিল সেরকম। তা আমার ফার্স্ট পরীক্ষা কিন্তু বুয়েট প্যাটার্নই ছিল, যেটা পূবালী ব্যাংকে আমি জব করেছি, তখন ওদের পরীক্ষাটা বুয়েট নিয়েছিল। তো মোটামুটি ভালো কোশ্চেন ছিল, খুব ভালো, এবং খুবই মজা পাইছি। ধরেন যে আপনি মুখস্থ করে আসলেও পাচ্ছেন না, আবার আপনার যদি জানা থাকে, ক্রিয়েটিভিটি থাকে, তাহলে কোনো প্রিপারেশন ছাড়াই আপনি পাচ্ছেন। আমাদের সাথে অনেকে আছে যারা কোনো দিন প্রিপারেশন নেয় কিন্তু পূবালী ব্যাংকে টিকছে। কেন? কারণ ওই যে বেসিক লেভেল থেকে কোশ্চেন করছে, যে আপনি পারলে হচ্ছে, না পারলে বুঝলে পারতেছেন, না পারলে পারতেছেন না, এরকম আর কি। এখন আপনাকে যদি বলে যে
কি বলে একটা অনেক 10টা ডাটা দিল লিঙ্ক লিস্টের, যে 5 6 7 এরকম করে করে 10টা ডাটা দিল, দিয়ে বললো যে লিঙ্ক লিস্টে সরি লিনিয়ার সার্চ এটা টাইম কমপ্লেক্সিটি কত। এখন আপনি যদি মুখস্থ করে লিখে দিয়ে আসেন n × n+1/2, তাহলে কি হবে? তাহলে তো হবে না। অবশ্যই ওই ডাটা অনুযায়ী কয়টা ডাটা আছে এবং সার্চ করতে কত ইউনিট টাইম লাগবে সেটা বুঝে লিখে আসতে হবে। তো বইয়ের প্যাটার্নটা হলো এরকম আর কি। আচ্ছা, এই এই হলো অবস্থা। তো আচ্ছা, আমার আমার অনেক বড় ভাই দেখলাম লাইভে জয়েন করছে, ওনারও মেসেজ দিছে। তো যাদের থেকে আমি অনেক শিখছি, যেমন আমাদের আহসান হাবিব ভাই, উনি আমার বড় ভাই, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তির। তো ভাই আমাকে বলতেছে কীভাবে পড়াশোনা করা যায়। আচ্ছা ভাই, ঠিক দেখা হলে বলে দিব আসলে কীভাবে করা যায়, আপনার সাথে লাইভে কথা হবে, সমস্যা নেই। আচ্ছা, তো যাই হোক, এরকম। তো আপনাদের অনেক কোশ্চেন আছে জানি, বা অনেক কিছু আছে, তো এগুলো কোশ্চেন করবেন। আমি আসলে গ্রুপে অনেক অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, আপনাদের অনেক কিছু অ্যান্সার দিই, অনেক কিছু চেষ্টা করি, অনেক সলভ দিই, কিন্তু আসলে সবসময় সব কিছু সম্ভব হয় না। এটার কারণ হলো যে ব্যস্ত থাকি, কাজ করি, অনেক কিছু, তো যতটুকু পারি দিই। কিন্তু আপনারা গ্রুপের মেম্বার যারা আছেন, তারা কিন্তু কেউ একটা প্রবলেম দিলে ঝাঁপায়া পড়বেন, সবাই সলভ দেবেন, তাহলে কী হবে? আপনি না পারলে একটু বই টই ঘেটে ওটা সলভ বের করার চেষ্টা করবেন। আপনি একটা সলভ বের করতে গেলে অনেকগুলো সলভ আপনার হয়ে যাবে আর কি। তো সেটা আপনার জন্য খুবই সুবিধা হবে আর কি। আচ্ছা আচ্ছা, একজন বললো আমার যে অনলাইনে কোর্স আছে সেটা থেকে কিভাবে উপকৃত হব। আচ্ছা, সেটা থেকে কিভাবে উপকৃত হবেন? আচ্ছা, সেটাতে আপনি প্রথমে হলো এমসিকিউ টিউটোরিয়ালগুলো পড়ার আগে রিটেনের যে 14-15টা টিউটোরিয়াল আছে সেগুলো ভালো করে পড়বেন। ভালো করে পড়ার পরে আপনি এমসিকিউ টিউটোরিয়াল যাবেন, কারণ ওখানে এমসিকিউগুলো ব্যাখ্যা করে দেওয়া, কিন্তু রিটেনে পড়লে আপনি ডিটেলস জানতে পারবেন, সেটাই আপনার বেটার হবে। ঠিক আছে? তো সেজন্যই আর কি বলছি যে আপনি ডিটেলস যখন পড়বেন তখন আপনার কিন্তু মনে থাকবে, কিন্তু ডিটেলস না না পড়লে আপনার কিন্তু মনে থাকবে না। একটা উদাহরণ, পরীক্ষায় সবাই আসে, প্রায় আসে যে বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি কত, সবাই মুখস্থ করেন, লগ এন ভি গো অফ লগ এন মুখস্থ করে লিখে দিয়ে আসলেন। তো দেখা গেল এক পরীক্ষা আপনি পড়ে যান নাই, ভুলে গেছেন, তাহলে তো আপনি ভুলেই যাবেন। এখন কিন্তু আপনি যদি জানতেন যে বাইনারি সার্চ বারবার জিনিসটাকে অর্ধেক অর্ধেক করতেছে, তাহলে আমার যদি এক সংখ্যক ডাটা থাকে সেটাকে যদি বারবার অর্ধেক অর্ধেক করে, তাহলে 2 এর পাওয়ার 2 টু দি পাওয়ার n হয়ে যায়। তাহলে ওটা থেকে ক্যালকুলেশন করলে আমাদের লগ এন চলে আসতেছে, সহজ জিনিস। তো এইভাবে বুঝে বুঝে একটু পড়েন, মনে থাকবে। তো আপনারা দেখেন বাইনারি সার্চের কমপ্লেক্সিটি কত এমসিকিউতে চলে আসছে, আপনি যদি বুঝে বুঝে পড়েন, আপনি মনে না থাকলেও ওখানে কিন্তু জাস্ট 30 সেকেন্ডের মধ্যে বের করে ফেলতে পারবেন। তো সেটাই হলো যে আপনার সুবিধা আর কি। আচ্ছা, আরেকজন প্রশ্ন হচ্ছে, ভাইয়া আপনি কি কোচিং করাবেন? কোচিং করানো তো অনলাইনে তো করাচ্ছি, অনেকেই কোর্স পড়তেছে, তো সেটা থেকে উপকৃত হচ্ছে। তা এমনি সশরীরে যদি কোনো দিন সময় পাই ইনশাল্লাহ করাবো আর কি, যদি সময় পাই খুবই, মানে ইনশাল্লাহ করাবো আর কি। আচ্ছা, দ্বিতীয় কথা, ভাইয়া অনেকে প্রশ্ন করছে অফিসার আইটির টেন্ডার কে পেয়েছে, ওইটার টেন্ডার কে পেলো? আরে ভাই, আপনার টেন্ডার দিয়ে আপনার দরকারটা কি? আপনার পরীক্ষা নেয় আর্টস ফ্যাকাল্টি নেয়, বুয়েট নেয়, আহসানুল্লাহ নেয়, এই তিনজনই তো পরীক্ষা নেয়, ঢাকা ইউনিভার্সিটি, এই 4-5টা প্রতিষ্ঠানই পরীক্ষা নেয়। তো ওদের সব প্রশ্ন তো ক্লাউড আইতে বইতে আসেই, আপনার খুঁজে খুঁজে উপরে লিখে রাখেন যে এটা ঢাকা ইউনিভার্সিটি নিয়েছে, এটা আর্টস ফ্যাকাল্টি নিয়েছে, নিয়ে আপনি পড়ে ফেলেন, তাহলে তো হচ্ছে। আচ্ছা, যারা একদম নতুন তারা কিভাবে পড়াশোনা করবে? অপু দাস 1D মেবি, উনি 1D উনি প্রশ্ন করেছে যে যারা একদম নতুন, মানে উনি একদম নতুন, তো যারা একদম নতুন তারা কিভাবে পড়াশোনা করবে? অনেক সহজ জিনিস, যারা নতুন তাদের জন্য তো সবচেয়ে বেশি সুবিধা। যারা বয়স্ক ভাই তাদের তো সব ভুলে গেছে, যারা নতুন মাত্র আপনি পড়ে বেরোছেন, আপনি তো সব জানেন অলরেডি, 4টা বছর পরে আসছেন, এখন আপনি জাস্ট রিভিশন দিলে, পরীক্ষা দিলেই আপনি চান্স পেয়ে যাবেন। বরঞ্চ যাদের বয়স 28, 29 বা 30-এর কাছাকাছি, তাদের থেকে আপনি অনেক ভালো পারবেন, তারা তো সব ভুলে গেছে। দেখা গেলো প্রাইভেটে 3-4 বছর চাকরি করে এখন আর ভালো লাগতেছে না, বই খুলে বসছে যে সরকারি চাকরি করবে, এখন আর পড়া মাথায় আসতেছে না, বিরক্ত হয়ে পড়া ছেড়ে দিছে।
তো যারা নতুন তাদের জন্যই সুযোগ আর কি। আচ্ছা, একজন বললো যে স্যার আপনি কিভাবে পড়তেন পরীক্ষার জন্য শেয়ার করা যাবে? আচ্ছা ভাই, আমিও যে মাস্টার্স করার কারণে আমিও বুড়া বয়সী নতুন হয়ে গেছিলাম আর কি। মাস্টার্স করার কারণে সাবজেক্টগুলো রিভিশন মানে মাথায় আইডিয়াটা ছিল, তারপর বই লেখার জন্য অনেক ঘোরাঘুরি করতে হয়েছে, সব মিলে পড়তে হয়েছে, কারণ বই তো আর এমনি এমনি মানে লেখা যায় না, আলাদিনের চেরাগ না, সব তো কষ্ট করে পড়তে হয়েছে। তো সব জিনিস মোটামুটি পড়তে যাওয়া হয়ে গেছে। তো আপনি জাস্ট ডেলি 2 ঘন্টা সময় দেন, যারা প্রাইভেট চাকরি করেন অনেক প্রেশার আমি জানি বুঝি, তো কী করবেন, তো আপনি জাস্ট 2 ঘন্টা সারাদিন প্রাইভেট জব করেন, অনেক কষ্ট সেটা আমি জানি, কারণ আমি তো করছি। তো প্রাইভেট জব করে এসে রাতে অ্যাটলিস্ট 1-1.5 ঘন্টা পড়েন, কন্টিনিউয়াসলি পড়েন ডিসেম্বর পর্যন্ত। ডিসেম্বরের পরে জবগুলো চাকরিগুলো যা হবে সব ভালো হয়ে যাবে। তো কম পড়াশোনা করে কি করে ভালো করা যায়, এটাই হলো এটার উপায় আর কি, যে আপনি ডেলি 1 ঘন্টা করে পড়েন কম পড়াশোনা। যখন প্রাইভেট জবের জন্য যাবেন বাসে, মোবাইলটা বের করেন, মোবাইলের মধ্যে সফট কপি থেকে পড়েন। যখন বাসে আসবেন মোবাইলটা বের করে পড়েন। আর প্রাইভেট জব করলে তো আপনার ডাটাবেস এইসব জিনিসগুলো তো এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে, শুধুমাত্র থিওরিটিক্যাল ব্যাপারগুলো সেগুলো মোবাইলে পড়েন, কোনো সমস্যা নেই, ট্যাবে পড়েন। রাতে ডেলি রাতে 1-1.5 ঘন্টা করে পড়েন, অনেক পড়া, এত পড়া তো আমি দেখি না, হয়ে যাবে আশা করি, টেনশনের কিছু কারণ নাই আর কি। আচ্ছা, তো কম পড়াশোনা করা বলতে আমি এটা কি বুঝাইছি যে ডেলি পড়তে হবে, কিন্তু সময়টা কম দিলেও চলবে, ডেলি পড়তে হবে। কিন্তু এরকম না যে আমি পড়বো না, পরীক্ষার আগের দিন পরে পাস করবো, ওরকম কোনো শর্টকাট টেকনিক আমি জানি না ভাই। আচ্ছা আচ্ছা, আবারও বলছি, নন ডিপার্টমেন্টগুলো কোত্থেকে পড়বেন? প্রথমে প্রিভিয়াস ইয়ার জেনারেল কোশ্চেনগুলো পড়বেন, তারপরে বই থেকে পড়বেন। ম্যাথ প্র্যাকটিস করবেন, ম্যাথের যে চ্যাপ্টারগুলো আছে, ম্যাথের অনেকগুলো ভালো বই বাজারে আছে। আমরা জানি যে আগারওয়াল ম্যাথ, তারপরে জিআরই ম্যাথ আছে, তারপর আমাদের খায়রুল ভাই খুব ভালো ম্যাথ বই লিখে, ওনার বইও আমি পড়ছি, অনেক ভালো বই লিখে, সাজানো গোছানো, ওনার বইটাও দেখতে পারেন। ব্যাংক ম্যাথ যেটা আছে খুব ভালো বই। তারপর আরও যে ম্যাথগুলো সাধারণত মানুষ পড়ে আর কি জেনারেলের জন্য, ওগুলো পড়ে নেবেন। আমি আসলে জিআরের প্রিপারেশন নিয়েছিলাম বাইরে থাকার কারণে, সেজন্য আমার ম্যাথটা খুব একটা করা লাগে না আর কি। আচ্ছা, আর দ্বিতীয় হলো ইংলিশ, সেটাও আমি জিআরই প্রিপারেশন নিয়েছিলাম, দেখলাম যে কমন পড়ে যায় ইজিলি, একদম মানে জিআরের বেসিক লেভেলটাই এখানে ইংলিশে আসে। তো আপনারা ইংলিশের জন্য ভোকাবুলারি বা গ্রামাটিক্যাল হালকা পাতলা প্রিপারেশন নিতে পারেন, প্রিভিয়াস ইয়ারগুলো প্রিপারেশন নিতে পারেন এগুলো। আচ্ছা, আর বাংলা ভাই পড়তে হবে, আমিও বাংলা পড়ছিলাম কিছুদিন MP3 গাইড থেকে, ভালোই মনে টনে ছিল, এখন যদি ভুলে গেছি, ওটা আসলে গলাদাকরণ করা হয়েছিল। আর গ্রামাটিক্যাল বাংলা সেকেন্ড পেপার গ্রামারটা আমার খুব ভালো লাগতো, আমার একজন বেস্ট টিচার ছিলেন ছোটোবেলায়, ওনার বই পড়তাম। আর সাধারণ জ্ঞানটা একটু পড়তাম, পেপার এইসব হাবিজাবি থেকে। আর আইটিগুলো প্রিপারেশন এভাবেই হয়ে যেত আর কি। তো মোটামুটি প্রিপারেশন নেন, আস্তে আস্তে হয়ে যাবে। আইটি খুব একটা কঠিন না, যে আপনার বাংলাদেশ ব্যাংক জেনারেল এডি পড়তে যত কষ্ট হবে তত বেশি মানে তত কঠিন না আর কি। এর ধরেন 50% দিলেই আপনি এখানে পারবেন আর কি। তো আমি আবারও বলছি, আপনার MCQর জন্য যদি আপনি সব ডিটেলস প্রিপারেশন নেন, তাহলে আপনার রিটার্নের জন্য প্রিপারেশনটা হয়ে যাবে। আর আইটির জন্য আপনি যে সাবজেক্টগুলো খুব ভালো করে পড়বেন, আবারও বলি মনে রাখবেন, সেটা হলো ফান্ডামেন্টাল, সি প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ডাটা স্ট্রাকচার, ডাটাবেস, কম্পিউটার নেটওয়ার্ক, মাইক্রোপ্রসেসর, কম্পিউটার আর্কিটেকচার, অপারেটিং সিস্টেম, এই সাবজেক্টগুলোই খুব ভালো করে পড়বেন। আচ্ছা, আর বাংলাদেশ ব্যাংক এডি কীভাবে হতে পারবে? আসলে বাংলাদেশ ব্যাংকের এডি কিন্তু অনেকগুলো আছে, যেমন আমাদের যে মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার সেটাও একটা এডি, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সেটাও একটা এডি, তারপর এডি জেনারেল আছে, তারপর এডি ইঞ্জিনিয়ার, অনেক কিছু আছে আসলে। এখন আপনি যদি আইটি জেনারেলের জন্য পড়েন, তাহলে তো আমি আর সাজেশন দিয়ে লাভ নাই, সেটা তো আপনি জানেন, আমার থেকে অনেক বড় বড় মানুষ আছে। যদি আইটির জন্য পড়েন, তাহলে আমি তো এখন যা বললাম একই জিনিস। বাংলাদেশ ব্যাংকের আইটিতে আপনি যে প্রিপারেশন নিচ্ছেন, সোনালী ব্যাংক আইটিতে সেম প্রিপারেশন, ডিফারেন্ট কিছু না। আর এবার পিএসসির জন্য আপনি সেম প্রিপারেশন হচ্ছে, এগুলো আর কি। আর আরেকটা কথা বলি, পিএসসিতে কিন্তু পরীক্ষার কোশ্চেন থিওরিটিক্যালি বেশি আসে প্রোগ্রামিং থেকে। সো থিওরিটিক্যালটা ভালোই দেখবেন, আশা করি পড়বে। আর আইটি জবের জন্য কি বাংলা পড়া লাগে? শুভকে SD উনি কমেন্ট করেছেন। হ্যাঁ ভাই, MCQর জন্য বাংলা আসে আর কি। আর রিটেনে বাংলা একটা রচনা ফোকাস রাইটিং লিখতে দেয় 10 মার্কের, ওটা আসলে এমনিতেই পারবেন। ধরেন লিখতে দিল যে
ব্যাংকিং সেক্টরে টেকনোলজির ভূমিকা, এটা আসলে আপনি কোত্থেকে পড়বেন, আপনি নিজে বানায় লাগলেন, সুন্দর হয়ে গেল, তো একটা ফোকাস হেডিং পারবেন আর কি। আচ্ছা, আর প্রিলিতে অ্যাপ্রক্স 70% মার্ক সেফ জোন। হ্যাঁ, সেফ জোন প্রিলিতে 100-তে যদি 70% মার্ক পান তাহলে সেফ, মানে প্রশ্ন যদি মিডিয়াম হয় বা একটু ইজি হয়, আর প্রশ্ন ডিফিকাল্ট হলে আরও কম হলেও চলবে, বাট আমি ধরে নিলাম যে 70% ইজ দ্য সেফ জোন আর কি। হ্যাঁ, তো এটা আপনারা পড়ে নেবেন আর কি। আচ্ছা, তো আইটির জন্য কি কি বই পড়বেন আবার বলছি। আমাদের আইটির জন্য আসলে প্রথমে আপনাকে বিগত বছরের প্রশ্নগুলো পড়তে হবে, দেখতে হবে, তাহলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে এটা আমার সিলেবাস কি। আপনি বিগত বছরের প্রশ্ন হলে আপনার সিলেবাস, আপনি বিগত বছরের প্রশ্ন পেলে আপনি ফুল আইডিওলজি পেয়ে যাবেন বা ডিটেলস আইডিয়া পেয়ে যাবেন যে দ্যাট ইজ মাই সিলেবাস, এটা আমার সিলেবাস। তারপর কী পড়বেন, বিগত বছরের কোশ্চেনগুলো আগে পড়ে ফেলবেন, এমসিকিউ রিটেন যেটাই পারেন পড়ে ফেলবেন। তো বিগত বছরের প্রশ্ন আমি আবারও বলি 50% থেকে 60% প্র্যাকটিস হয়ে যাবে বিগত বছরের প্রশ্নগুলো পড়লেই, এবং সেটার জন্য বাজারে আমাদের বইটা যথেষ্ট এনরিচ, মানে দুঃখিত আসলে আমার কারেন্ট চলে গেছে। তো আজকে এই পর্যন্তই থাকলাম, পরবর্তীতে কালকে আবার কথা হবে, আরেকটা সেশনে আমি রিটেন নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ।